আসসালামু আলাইকুম। শেষ আলোতে তুমি, লেখিকা জারিফা আঞ্জুমিন, পর্ব 4। তখন রাত 8টা। আফরিন তার রুমে চলে আসলো। দরজাটা লাগিয়ে দিয়ে সোজা আলমারির সামনে গেল। কাঙ্ক্ষিত বক্সটি নিয়ে বিছানার মধ্যে বসলো। তার হাতে কাঁচি, যা দিয়ে প্যাকেটটি খুলবে। খুব সাবধানে বক্সটি খুলল। বক্সে যে এমন কিছু দেখবে তা সে কখনো ভাবতেও পারেনি। আস্তে আস্তে সব জিনিসগুলো বের করে দেখতে লাগলো। ভেতরে সাজানো যেন রূপকথার উপহার। মেরুন শাড়ি, একজোড়া চুড়ি, লাল আলতা, ঝকঝকে কানের দুল, কেশবন্ধনের জন্য গাছড়া আর একটি ছোট্ট চিরকুট। আফরিন কাঁপা কাঁপা হাতে সেই চিরকুটটি খুলল। চিরকুটে লেখা, বসন্তের কোনো একদিনে পরিস আমার দেওয়া শাড়ি, তোর পায়ের আঙুলে জুড়ে রঙিন হোক আলতার লাল রক্তখানি, ইতি তোর আরফাত ভাই। আফরিন চিরকুটটি পরে থ মেরে বসে আছে। তার হৃদয়ে ঝড় বয়ে যাচ্ছে। নিজেকে কিছুতেই থামাতে পারছে না। অজানা কারণে অস্থির অস্থির লাগছে তার। আফরিন জিনিসগুলো আলমারির মধ্যে রেখে বারান্দায় চলে যায়। বাহিরে এক ঠান্ডা বাতাসে তার মনের ভেতরে অস্থিরতা যেন কমিয়ে দিচ্ছে। বারান্দায় কিছুক্ষণ অবস্থান করে সে পড়ার টেবিলে চলে গেল। সামনে ব্যস্ততায় তেমন একটা পড়া হবে না তার, তাই এখনোই এগিয়ে রাখছে। আকাশ অন্ধকার, অথচ স্টেডিয়ামে ঝলমলে আলো। কোলাহল, উত্তেজনা আর বাইকের গর্জনে যেন মাটি কাঁপছে। বার্ষিক বাইক রেসিং নাইট, যেখানে কিংবদন্তি নাম আয়ান জাহান। তার সাথে আছে বন্ধু আবরার। খুব সুন্দর করে সাজানো হয়েছে। 1 বছর পর আবার এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর বাইক রেসিং হয় এখানে। এই বছরেও ব্যতিক্রম হয়নি। আবরার এই বাইক রেসিংয়ের অন্যতম সদস্য, কারণ গত 3 বছর তারা দুজন প্রথম ও দ্বিতীয় ট্রফি নিয়েছে। তাই এবারও নাম দিয়েছে ক্লাব থেকে। প্রথম রেসিংয়ে হবে একটু পরেই। আয়ান প্রথম পয়েন্টে অবস্থান করেছে, আবরার দ্বিতীয় পয়েন্টে। আয়ান ও আবরার লেদার স্যুট পরে রেডি হচ্ছে। এর মধ্যে মাইক হাতে নিয়ে ঘোষণা করা হলো, প্রথম পয়েন্টে যারা রেসিংয়ে যাবে তারা দ্রুত বাইক নিয়ে মাঠে অবস্থান করো। আয়ান বাইক নিয়ে মাঠে চলে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আবরার আয়ানকে বলল, বেস্ট অফ লাক ভাই, এবারের জন্য তোর হাতে ট্রফি দেখি। আয়ান মুচকি হাসি দিয়ে চলে গেল। আরাফাত জাহান আয়ান, এবার কিন্তু ট্রফি আপনি পাচ্ছেন না, কারণ এবার আপনাকে আমার মোকাবেলা করতে হবে। এই কথা আয়ানের পাশ থেকে কেউ বলে উঠল। আয়ান হেলমেট পরে পাশে তাকিয়ে দেখল রকি তার দিকে তাকিয়ে আছে। আয়ান একটু হেসে বলল, মিস্টার রকি চৌধুরী, সন অফ ইহরাম চৌধুরী, বেস্ট অফ লাক। আমাকে হারিয়ে দেখান তাহলে, চ্যালেঞ্জ করলাম। রকি বলল, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। মিস্টার জাহান, পরিচয়। চৌধুরীর বাড়ির ছোট ছেলে ইহরাম চৌধুরী ও তার স্ত্রী কুলসুম বেগম। তাদের ছেলে রকি চৌধুরী ও মেয়ে ইনায়া চৌধুরী। বড় ছেলে আহরাম চৌধুরী ও তার স্ত্রী মুনিরা বেগম। তাদের একমাত্র ছেলে তুষার চৌধুরী, যার সাথে আয়ানের বড় বোনের বিয়ে। বর্তমান। এর মধ্যে বাঁশিতে ফু দেওয়া হলো। সবাই বাইক নিয়ে রেডি। সবার সামনে থেকে লাল ফিতা ছেড়ে দেওয়া হলো। সবাই রেসিং শুরু করে দিয়েছে। রেসিংয়ের কিছুক্ষণ পর রকি আয়ানের বাইকের সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয় ইচ্ছাকৃতভাবে। রকির হঠাৎ আক্রমণে আয়ান তাল মেলাতে না পেরে পড়ে যায়। দাঁড়ের জ্যাকেট ছিঁড়ে যাওয়ার কারণে হাতে ভীষণ আঘাত লাগে। ওইখান থেকে রক্ত ঝরছে। টিভি স্ক্রিনে এই দৃশ্য দেখে আবরার নিজেই বাইক স্টার্ট করে দেয়, জায়গায় চলে যায়। আবরার আয়ানকে নিজের কোলের মধ্যে নিল, ওর শার্ট খুলে আয়ানের ক্ষতস্থানে বেঁধে দিল। আয়ানের এইসব খেয়াল নেই। সে উঠে আবার বাইকে বসলো। এদিকে আবরার বলে উঠল, ভাই বাদ দে প্লিজ, তোর আঘাত লেগেছে, এখনই হসপিটালে যেতে হবে, নাম বাইক থেকে। আয়ান বলে উঠল, আবরার ছাড় আমাকে, ওই কুত্তার বাচ্চাকে এত সহজে ছাড়বো না আমি। এই বলে আবরারকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইক নিয়ে চলে গেল আয়ান। আবরার শুধু আয়ানের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। আর ওইদিকে আয়ান হাই স্পিডে বাইক চালালো। 30 মিনিট পর আয়ান রেসিংয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতে যায়। আয়ান জিতে যাওয়ার কারণে সবার মুখে আয়ানের জয়ধ্বনি শোনা যেতে লাগলো। আবরার দ্রুত পায়ে হেঁটে আয়ানের কাছে চলে এলো। সে আয়ানকে নিয়ে ড্রেসিং রুমে বসলো আর বলল, তুই সবসময় এমন করিস কেন ভাই? দেখ তো হাতের অবস্থা কি করেছিস।
এই সময়ে ওই রুমে রকি আসলো। আয়ান রকিকে দেখে বলে উঠল, হ্যাঁ, আমার সাথে বেমানি করে ভালো করলে না রকি, এর প্রতিফল তোমাকে অবশ্যই পেতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। রকি কিছু বলতে যাবে, এর মধ্যে আয়ানের নাম ঘোষণা করা হলো। আবরার আয়ানকে এখানে নিয়ে যায়। আয়ানের হাতে ক্লাবের প্রধান সদস্য ট্রফি তুলে দিলেন। এরপরে ঘোষণা করা হলো দ্বিতীয় পয়েন্টে যারা যারা রেসিং করবে তাদের নাম। আবরারের নাম ডাকা হলেও সে গেল না। আবরারকে না যেতে দেখে আয়ান বলল, এই তুই যাচ্ছিস না কেন? তোর নাম ডাকা হয়েছে, যা। যাব না, তোকে এভাবে রেখে যাব না। তুই এখন হসপিটালে যাবি, আমি ড্রাইভারকে বলে দিয়েছি কিছুক্ষণ পরেই চলে আসবে। এই আবরার, তুই কি পাগল? আমি ঠিক আছি, তুই যা তো, একটু পরেই রেসিং শুরু হয়ে যাবে। এই শালা, একবার বলছি না যে যাব না। দেখ তো কি হাল করেছিস নিজের, শর্ত দেখতে দে আমাকে, কতটুকু আঘাত পেয়েছিস। আয়ান আরও কয়েকবার একই কথা বলল, কিন্তু আবরা যায়নি। একটু পরে ড্রাইভার আসলো। আয়ান ও আবরা হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। আয়ানকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হলো আর মেডিসিন দেওয়া হলো। রাত 10টা। জাহানবাড়ির সবাই খাবার টেবিলে একে একে সবাই উপস্থিত হলো। আরিফ জাহান আয়ানকে না দেখে ফারিয়া বেগমের উদ্দেশ্যে বললেন, ফারিয়া, তোমার ছেলে কোথায়? সে এসে রাত বিরাত বাহিরে থাকছে কেন? তোমার ছেলেকে বলে দিও রাত বিরাত যেন বাহিরে না থাকে, সে তো কারো কথাই মান্য করে না। আরিফ জাহানের এমন গম্ভীর কথা শুনে সবাই চুপ হয়ে গেল। ফারিয়া বেগমও আর কিছু বললেন না। সবাই চুপচাপ নিজের মতো খেয়ে উপরে চলে গেল। আফরিনের খাওয়া প্রায় শেষের দিকে। ফারিয়া বেগম আফরিনকে বলল, আফরিন আম্মু, তোমাকে একটা কাজ দিলে করতে পারবে তো? বলো বড় মা, কী কাজ করতে হবে? আমি আয়ানকে ফোন দিয়েছিলাম, ওর আসতে নাকি একটু দেরি হবে। তুমি তো বলে আজকে রাতে পড়াশোনা করবে, তাই আয়ান আসলে তুমি একটু দরজাটা খুলে দিও, কেমন মা? আর আমি ফ্রিজে খাবার বেড়ে রেখেছি, ওরা আসলে একটু গরম করে দিও, ঠিক আছে? আফরিন চুপ করে ফারিয়া বেগমের কথা শুনল। ফারিয়া বেগম তার জবাবের আশায় তাকিয়ে রইল। আফরিন বলল, আচ্ছা বড় মা, আমি করে দিব। এরপর ফারিয়া বেগমও আফরিন উপরে চলে গেল। আফরিন রুমে ঢুকে বারান্দায় বই নিয়ে চলে গেল। তার বারান্দা থেকে বাহিরের দিকে দেখা যায়, তাই সে আজকে বারান্দায় বসলো। 30, তখন ছিল গভীর রাত। আফরিন পড়তে পড়তে অজান্তে বারান্দার চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। বইটা তার বুকে উল্টে রাখা, চোখের পাতা ভারী। হঠাৎই বাইরে গাড়ির হর্নে সে চমকে উঠল। আফরিনের ঘুম ভেঙে গেল মুহূর্তে। চোখ মুছে তাড়াহুড়া করে নিচে নামলো। দরজা খুলতে দৃশ্যটা দেখে তার বুকের ভেতর ধক করে উঠল। আপনার 2 কাঁধে ভার দিয়ে আয়ানকে ধরে বাড়ির ভেতরে ঢুকাচ্ছে। আয়ানের হাত আর মাথায় ব্যান্ডেজ, শার্টে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। হাঁটতে কষ্ট হচ্ছে ওর, শরীর ক্লান্ত আর ভারী। আফরিন চোখ ছলছল করে উঠল। ভয়ে, কষ্টে, অবিশ্বাসে সে হা হয়ে তাকিয়ে থাকলো। আবরার কষ্ট করে আয়ানকে ওপরে নিয়ে গেল, বিছানায় বসিয়ে দিল। পাশে দাঁড়িয়ে আফরিন নির্বাক দর্শক। কি করবে বুঝতে পারছে না সে। চোখ দুটো জিজ্ঞাসায় ভরা। আবরার একবার আফরিনের দিকে তাকিয়ে গেল, তারপর ধীর কণ্ঠে বলল, আফরিন, কাউকে কিছু বলো না প্লিজ। আফরিনের চোখে পানি টলমল করছে। আয়নের দিকে একবার তাকিয়ে আফরিনের দিকে তাকালো। আফরিনের ঠোঁট কাঁপছিল, কষ্টে গলা আটকে গেল। তার এমন কষ্ট হচ্ছে কেন সে নিজেই জানে না। এরপর ধীরে জিজ্ঞাসা করলো, ভাইয়া, ওনার কি হয়েছে? হাত মাথায় ব্যান্ডেজ করা কেন? আবরার বলল, তোমার ভাই তো যেখানে যাবে সেখানে একটা না একটা গোলমাল পাকিয়ে আসবে। শোনো, আমি অনেক ক্লান্ত, তুমি প্লিজ ওকে কিছু খাইয়ে ওই ওষুধগুলো খাইয়ে দিও। আফরিন বলল, আচ্ছা ভাইয়া, কিন্তু আপনি খাবেন না? বড় কাকিমা আপনাদের জন্য খাবার বেড়ে রেখেছে। আপনার ক্লান্ত দম নিয়ে বলল, না, আমি খাবো না, তুমি ওকে একটু দেখো কেমন। আমি রুমে গেলাম, আর কিছু দরকার হলে আমাকে ডাক দিও। আপনার উঠে দাঁড়ালো, আয়নের দিকে তাকালো, যার এইসবের কোনো পরোয়াই নেই। সে চোখ বুঝে বিছানায় হেলানি দিয়ে বসে আছে। আপনার বলল, এই থাকতে পারবি নাকি আমি থাকবো? বলল, না, আমি পারবো। চোখ বুঝে উত্তর দিল আয়ান।
আবরার রুমে চলে গেল। আফরিন এতক্ষণ নীরব দর্শক ছিল, এবার নীরব রুমে রইল শুধু আয়ান আর আফরিন। আফরিন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, সাহস পাচ্ছিল না এগিয়ে যাওয়ার। অবশেষে ধীরে ধীরে আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আয়ান টের পেল সামনে কেউ আছে। চোখ মেলে তাকাতে দেখলো আফরিন দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। আফরিন নিচু গলায় বলল, ভাইয়া, আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? আয়ান ক্ষীণ স্বরে উত্তর দিল, না। আপনি একটু বসুন, আমি আসছি। আফরিন নিচে নেমে এলো, রান্নাঘরে প্রবেশ করে ফ্রিজ থেকে খাবারগুলো নামিয়ে নিয়ে গরম করে নিল। এরপর খাবারের প্লেটে খাবার নিয়ে সে উপরে চলে গেল। এসে দেখলো আয়ান সে আগের মতোই শুয়ে আছে। আফরিন রুমে প্রবেশ করে আয়ানের পাশে টেবিলে খাবারের প্লেটটি রেখে দিল। আফরিন বলে উঠল, ভাইয়া, খাবারটা খান, আপনাকে ওষুধ খেতে হবে। আয়ান এক মুহূর্ত তাকিয়ে রইল ওর দিকে। ভয়ে লজ্জায় কুঁকড়ে থাকা মেয়েটার চেহারা তার চোখে পড়ল। হঠাৎ ওই ঠোঁটে হালকা হাসি এলো, তারপর মৃদু সুরে বলল, খাওয়াই দে আলো। আয়ানের মুখে এমন কথা শুনে আফরিন স্তব্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে তাকালো আয়ানের পানে। কিছুক্ষণ পর সে বিছানায় আয়ানের সামনে বসে খাবারের প্লেটটি হাতে নিয়ে এক লোকমা ভাত মাখিয়ে আয়ানের সামনে ধরে বলল, হা করুন। আয়ান আফরিনের কথা শুনে হা করে ভাতের লোকমাটি মুখে পুরল। আফরিনের ভীষণ অস্বস্তি হচ্ছে, তাও সে আয়ানকে খাওয়ালো। আয়ানও কোনো কথা না বলে চুপচাপ আফরিনের হাতে খেয়ে নিল। খাওয়া শেষ হলে আফরিন হাত ধুয়ে খাবারের প্লেটে রেখে আয়ানকে ওষুধ খাওয়ালো। আমি এখন আসি ভাইয়া, আর দরকার হলে আমাকে ডাক দিবেন। আচ্ছা যা, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। আফরিন খাবারের প্লেটটি নিয়ে আয়ানের রুম থেকে বের হয়ে গেল। সে নিচে এগুলো রেখে নিজের রুমে চলে গেল। বিছানায় শুয়ে আছে আফরিন, এপাশ ওপাশ করলো। ঘুম আসছে না তার। বুকের ভেতর যেন এক অজানা ঝড় বয়ে যাচ্ছে। এপাশ ওপাশ করতে করতে অবশেষে কখন যে ঘুমিয়ে পড়লো তার কোনো খবরই নেই। সূর্যের আলো পর্দার ফাঁকে রুমের ভিতরে ঢুকে পড়েছে। পুরো জাহানবিলা এখনো নিস্তব্ধ, তবে সেই নীরবতার মাঝে একটা অস্থিরতা ভর করছে। সবার দৃষ্টি যেন এক জায়গাতেই আটকে আছে। বাড়ির বড়রা সবাই আয়ানের রুমে রয়েছে। ফারিসা আফরিন নেই, শুধু বিছানায় আধশোয়া আয়ান, হাতে এবং মাথার উপর সাদা ব্যান্ডেজ। শরীরের ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু সে তার মায়ের প্রতি ভীষণ বিরক্ত হচ্ছে। ফারিয়া বেগম বিছানার পাশে বসে চোখ মুছছেন। তিনি শক্ত মনের মানুষ হলেও ছেলেকে এই অবস্থায় দেখে কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারছেন না। এই ছেলে মাত্র 2 দিন হলো বাড়িতে আসছে, কোনো মায়ের হৃদয় বা এটা সহ্য করতে পারে? একটু পরে দরজার কাছে এসে দাঁড়িয়েছে আরিফ জাহান, গম্ভীর মুখ। এই ছেলে এসেই এমন অবস্থা দেখে তিনি বেশ বিরক্ত। এই ছেলে শুধরানোর না, আগেও এমন ছিল, এখনো এরকমই রয়েছে। চিরকালই তিনি চেয়েছিলেন তার ছেলে সংসারের ব্যবসা হাল ধরুক। কিছুক্ষণ পর তিনি কাশি দিয়ে রুমে প্রবেশ করলেন। ফারিয়া বেগমের উদ্দেশ্য করে বললেন, ফারিয়া, তোমার ছেলে এসে আবার শুরু করে দিয়েছে। নিজের প্রতি তার অবহেলা মেনে নেওয়া যাচ্ছে না। তোমার ছেলেকে সাবধান করে দিবে বলে দিলাম। ফারিয়া বেগম ভেজা চোখ মুছে শান্ত স্বরে উত্তর দিলেন, আহা, আপনি আবার কি শুরু করলেন? ছেলেটা অসুস্থ, এর উপরে আবার। আরিফ জাহান আর কিছু বললেন না, চুপচাপ সেখান থেকে বের হয়ে গেলেন। ফারিয়া বেগম এবার আবরারের পানে তাকিয়ে বললেন, আবরার বাবা, এসব কিভাবে হলো? আবরার রুমের এক কোণে দাঁড়িয়েছিল, তার চোখগুলো লাল হয়ে আছে। ঘুমের অভাবে এমনটা হয়েছে। ফারিয়া বেগমের প্রশ্ন শুনে সে জবাব দিল, ও কিছু না আন্টি, ওই ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার বলেছে 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আয়ান এবার বলে উঠল, আম্মু, তোমরা এমন যারা করছো কেন আমাকে? আমি ঠিক আছি, এবার প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। ফারিয়া বেগম হালকা দীর্ঘশ্বাস ফেলে উঠলেন, আচ্ছা। এই ছোট মেজো চল, সকালের খাবার এখনো বানানো হয়নি, চলো আপা। এই বলে সবাই নিচে চলে গেল। সবাই চলে যাওয়ার পর আবরা আয়ানের পাশে ধপ করে শুয়ে পড়ল। এরপর আয়ানকে বলল, ভাই, তোরা আমি বারবার মানা করতাম, শুনতিস না আমার কথা, এখন আমার হয়েছে জ্বালা। সর, আমি কাল থেকে ঘুমাতে পারিনি, এখন ঘুমাবো। আমিও ঘুমাতে পারিনি। আবরার ওর মুখ পানে তাকালো এবং ঠাট্টা করে বলল, কেন বাবু,
তোমার আলো, তোমাকে ঘুম পাড়াই নাই? আচ্ছা থাক, আসো বাবু, আমি ঘুম পাড়াই দে, আসো যান। আয়ান তার অন্য হাত দিয়ে আবরারের পিঠে ধুম করে কয়েকটি কিল বসিয়ে দিল। এরা আরো কিছুক্ষণ এমন মারামারি করে দুজন একসাথে ঘুমালো। 11:30। আফরিন এখনো ঘুমে বিভোর হয়ে আছে। গতকাল রাতে দেরিতে ঘুমানোর কারণে তার উঠতে বেশ দেরি হয়। তার চোখে এখনো ঘুমের রেশ লেগে আছে, কিন্তু এই সময়ে নাহারের ডাকার শব্দ শুনতে পাওয়া গেল। সে দ্রুত উঠে বসলো, হাতের ফোনটি নিয়ে দেখলো প্রায় 10টা বাজে। সে দ্রুত গায়ে ওড়না জড়িয়ে দরজা খুলল। নাহার আফরিনকে বলল, কিরে ফারুস, এত বেলা হলো, এখনো ঘুমাচ্ছিলি কেন? রাতে কার বাড়িতে চুরি করতে গিয়েছিলি? আপু, তুমিও না, গতকাল একটু দেরিতে ঘুমিয়েছিলাম তাই। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নিচে আয়। আচ্ছা। নাহার চলে গেল। আফরিন ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর নিচে নামলো। তাকে নিচে নেমে আসতে দেখে ফারিয়া বেগম বললেন, আফরিন, তোমার ভাইয়া যে আঘাত পেয়েছে আমাদেরকে জানাওনি কেন? আফরিনের দিকে সবাই তাকিয়ে আছে। মনে হচ্ছে সে কোনো বিরাট বড় ভুল করেছে। আফরিন একটু পরে মিনমিন করে বলল, বড় মা, ভাইয়া নিষেধ করেছিল তোমাদেরকে বলার জন্য। আচ্ছা মা, যা হওয়ার হয়েছে। এ ছেলে আমাকে শান্তি দিবে না। তুমি সকলের খাবার খেয়ে নাও। আচ্ছা। এরপর সবাই সবার কাজে লেগে পড়েছেন। ফারিয়া বেগমের মধ্যে আয়ানকে খাওয়াই দিয়ে আসছে। আফরিনের খাওয়া শেষ করে নাহারের কাছে চলে গেল। কেটে গেল বেশ কয়েকদিন। আয়ানও আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। হাতের ক্ষতগুলো বেশ কিছুটা শুকিয়ে এসেছে। আবরার আয়ানের রুমে বসে বসে অফিসের ফাইলগুলো ঘাটাঘাটি করছে। সামনে বিয়ে, বিয়েতে তেমন একটা কাজ করতে পারবে না বলে এগিয়ে রাখছে। অপরদিকে জাহান বাড়িতে যেন উৎসবের রং ছড়িয়ে গেছে। বাড়ির সকলের ভীষণ ব্যস্ত। আর 2 দিন পরে এই বাড়ির বড় মেয়ের বিয়ে। সকলের মধ্যে যেমন আনন্দ তেমনই ব্যস্ততা। আর একদিন পরেই গায়ে হলুদ অনুষ্ঠান। সকালের খাবার শেষে সোফায় বাড়ির 3 কর্তা বসে বসে লিস্ট করছে। অন্যদিকে নাহার আর আফরিন গিয়েছে পার্লারে। ফারিসা রুমে বসে আছে। তার এত সমাগমের মধ্যে থেকেও মনের মধ্যে শূন্যতা কাজ করছে। বাড়ির 3 গৃহিণী রান্নায় ব্যস্ত সময় পার করেছেন। নাহারের নানু বাড়ি থেকে মেহমান আসবে আর কিছুক্ষণ পরই। বাহিরে উঠানে বিশাল বড় করে প্যান্ডেল সাজানো হচ্ছে। বাড়ির কর্তারা এগুলো পর্যবেক্ষণ করছে। এর মধ্যেই বাড়ির সামনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে এক এক করে নামলো ফারিয়া বেগমের মা এবং তাদের ছেলে ও মেয়ে। উজান আহমেদ মেডিকেলে পড়াশোনা করছে, আর 2-1 বছর পর সে ডাক্তার হবে। ও অনামিকা রিয়া, সে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ফারিয়া বেগমের এক ভাই রহমান আহমেদ এবং তার স্ত্রী কোহিনুর বেগম, তাদের ছেলে উজান আয়ানের সমবয়সী ও মেয়ে অনামিকা আফরিনের থেকে 1 বছরের বড়। ফারিয়া বেগমের মা মিনারা বেগম এবং বাবা কাশেম আহমেদ বেশ কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। তারা প্রায় বেশ অনেক বছর পরে আবার এই বাড়িতে পা রাখল। ব্যস্ততায় আসা পড়ে না এইদিকে। তারা জাহান বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তাদেরকে আসতে দেখে ফারিয়া বেগম ছুটে গেলেন। সোজা মাকে জড়িয়ে ধরে বললেন, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আর ভাই ভাবি, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? ভাই উজান, অনামিকা ওরা কোথায়? ওই যে ওইদিকে। ফারিয়া বেগম বাড়ির ফটকে তার তাকিয়ে দেখলেন উজান তার অনামিকা প্রবেশ করেছে। 2 জনের হাতে 2টো লাগেজ। তারা এসে ফারিয়া বেগমকে সালাম দিল। ফারিয়া বেগম সালামের উত্তর নিয়ে বলল, কেমন আছিস তোরা? ভাই, মাশাআল্লাহ, ওরা তো বড় হয়ে গেছে অনেক। আচ্ছা, তোমরা বসো। ফারিয়া বেগমের উদ্দেশ্যে করে কোহিনুর বেগম বললেন, আপা, বাড়ির বাচ্চারা কোথায়? কাউকে তো দেখছি না। ভাবি, নাহার আর আফরিন বাহিরে, আর বাকিরা সবাই ওপরে আছে। আচ্ছা, তাদের ডেকে দিচ্ছি আমি, তোমরা বসো। এরপর তারা সবাই সবার সাথে আলাপ করলো।
বাড়ির কর্তারা ও সবার সাথে সাক্ষাৎ করলেন। তারা তিনজন কাজে বের হয়ে গেল। ফারিয়া বেগম ওপরে গিয়ে আয়ানকে জানিয়ে আসলেন। সবাইকে নাস্তা দেওয়া হলো। এর মধ্যে আয়ান ও আবরার নিচে নেমে এলো। আয়ানের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট, আবরারের পরনে মেরুন শার্ট ও সাদা ফর্মাল প্যান্ট, যা ওদের দুজনকে বেশ মানিয়েছে। অনামিকা আবরারের এই রূপ দেখে থ হয়ে বসে আছে। সে এক অন্য জগতে চলে গেল কিছুক্ষণের জন্য। উজানের ডাকে সে চোখ নামিয়ে চুপচাপ বসে থাকলো। আয়ান সবার সাথে সাক্ষাৎ করলো। এরপর ফারিয়া বেগমকে বলে তারা দুজন বের হয়ে গেল। এর মধ্যে আফরিনা নাহার প্রবেশ করলো। নাহার নানু মামা মামি ভাই বোনকে পেয়ে ভীষণ খুশি। আফরিন উজানকে আগে থেকেই চিনে, তাই তাদের মধ্যে একটু আলাপ হলো। সবাই বসে গল্প করছে। কিছুক্ষণ পর ফারিয়া বেগম তাদেরকে উপরে নিয়ে রুম দেখিয়ে ফ্রেশ হতে বলে নিচে চলে গেল। রান্নার কাজ শেষ করতে হবে। দুপুর 1টা। আলবির থেকে তার ট্যাব নিয়ে গেছেন জাহানারা বেগম। এতক্ষণ সে লুকিয়ে গেম খেলছিল। তাকে পড়ার রুমে পড়তে দিয়ে তিনি ফ্রেশ হতে চলে গেলেন। আলবি এই ফাঁকে পড়ার রুম থেকে বের হয়ে যেয়ে না রুম থেকে খেলনা আনবে, তখনই চোখ গেল উজানকে যে এই রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমের দিকে। সে আস্তে আস্তে রুমের দরজার কিনারায় গিয়ে লুকিয়ে দেখতে লাগলো। উজান ছোট বাচ্চা ছেলেকে তার দিকে লুকিয়ে থাকতে দেখে বলল, এ বাবু, তুমি এখানে কি করছো? লুকিয়ে লুকিয়ে কি দেখছো? আলবি এবার বের হয়ে আসলো। উজানের হাতের ইশারায় আসতে বলল, বাবু এদিকে আসো তো। আলবি উজানের কাছে গেল। উজান আলবিকে নিজের কোলের মধ্যে নিয়ে বলল, তোমার নাম কি? আলবি এবার আদো আদো কণ্ঠে বলে উঠল, আরিয়ান জাহান আলবি। বেশ সুন্দর নাম তো। তোমার বাবার নাম কি? আদনান জাহান। ও, তুমি আদনান আঙ্কেলের ছেলে? আচ্ছা, তুমি কে? আর আমাদের বাড়িতে কি করছো? তুমি কি আমার খেলনা নিয়ে যেতে এসেছো? খবরদার, আমার খেলনা নিলে কিন্তু আমি ছোট আপুর কাছে বিচার দিব। আরে না বাবু, আমি কেন তোমার খেলনা চুরি করব? আমি চোর না, আমি তোমার একটা ভাইয়া লাগি, বুঝছো? ও, তুমি আমার নতুন ভাইয়া লাগো? আচ্ছা, তোমায় একটা সিক্রেট কথা বলি, এদিকে আসো। উজান আলবির কথা মতো নিজের মাথাটা নিচু করলো। আলভি উজানের কানে কানে ফিসফিস করে বলল, শুনো, এই রুমে তো কেউ থাকে না, তাই আমি এই রুমের খাটের নিচে আমার অনেক খেলনা আছে। যখন আম্মু পড়তে বসালে আমি লুকিয়ে লুকিয়ে এসে এই রুমে খেলি। এটা কাউকে বলবে না, প্রমিস করো? এই বলে আলবি তার হাতটা উজানের সামনে হাত বাড়িয়ে দিল। উজান আলবির কাণ্ড দেখে হ হ করে হেসে উঠল। এরপরে আলবির ছোট হাতটি নিজের হাতে মুঠো করে বলল, প্রমিস আলবি সোনা, তোমার এই সিক্রেট কাউকে বলবো না। এর মধ্যে ফারিয়া বেগম ডাকলেন। উজান আলবিকে নিয়ে নিচেই নেমে গেল। ফারিয়া বেগম উজানকে বললেন, উজান বাবা, একে কোথায় পেলে? তোমার সাথে মিল হয়ে গেছে। আন্টি। জাহানারা বেগম বললেন, উজান বাবা আলবি জ্বালালে আমাকে বলবে। ওর বোন যত শান্ত চুপচাপ, ও আরও অশান্ত। না না আন্টি, এমন কিছু না। আচ্ছা বাবা, খেতে বসো তোমরা। সবাই খাওয়া দাওয়া করতে লাগলো। খাওয়ার মাঝে সবাই আলাপ আলোচনা করছে বিয়ে নিয়ে, কিভাবে কি করলে ভালো হবে। খাওয়া শেষ হয়ে গেলে উপরে বিশ্রাম নিতে তারা চলে যাওয়ার পরে বাড়ির ছোট সদস্যরা খাওয়া দাওয়া শেষ করলো। আজকের পর্ব এতটুকুই। হ্যাঁ, অনেকটা মিস্টেক হয়েছে, তার জন্য আমি অনেক দুঃখিত, কারণ আমার সর্দি লেগেছে, যার কারণে আমি ঠিকমতো কথা বলতে পারছি না, তাই একটু একটু আটকে আটকে কথা বলা লেগেছে, তার জন্য দুঃখিত।